চাচা একটু পাঁচা নিয়ে যাবো দেখিনি তোমার এখন দেখা তো তোমার সত্যি গুরু কি পাল্লা দিতে পারে? হ্যাঁ কথা কইছো ভাইজান, একটু কোসি বয়স আরে চলো চলো শুরু হয়ে যাবে যে। চলো 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 সবাই চলো চলো চলো। ছোট্ট একটি গ্রাম উলাপুর, কাছেই একটি নীলকুঠি, অদূরে একটি পানা পুকুর, 3 দিক ঘেরা জঙ্গল। নীলকুঠি সাহেব অনেক চেষ্টা চরিত্র করে গ্রামে একটি সাব পোস্ট অফিস স্থাপন করেছেন। শহর থেকে অনেকটাই দূরে এই গ্রাম। চিঠিপত্র পোস্ট করার জন্য গ্রামবাসীকে যেতে হতো শহরে। আজ নীলকুঠি সাহেব, গ্রাম প্রধান, কবরেজ মশাই ও আরো অন্যান্যদের সহযোগিতায় এই গাঁয়ে একটি সাব পোস্ট অফিস স্থাপন করা সম্ভব হয়েছে, যার প্রধান হোতা সকলের প্রিয় নীলকুঠি সাহেব। তারা সকলেই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি মঞ্চের সামনে ধীরে ধীরে গ্রামবাসীরা জমায়েত হচ্ছেন। শহরের অল্প বয়সী যুবক কর্মজীবনের শুরুতেই পোস্টমাস্টার পদে আমাদের এখানে আজই যোগদান করছেন। আমরা তাকে স্বাগত জানাই। এখন আমরা পৌঁছে গিয়েছি সেই অন্তিম লক্ষ্যে। সাব পোস্ট অফিসের উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি মাননীয় নীলকুঠি সাহেব, গ্রাম প্রধান ও কবরেজ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নবাগত পোস্টমাস্টার মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আসুন আসুন, বসুন। কবরেজ মশাই সাবধানে উঠুন, বসুন। মঞ্চে উপবিষ্ট সকলকে জানাচ্ছি শ্রদ্ধা ও ধন্যবাদ। উপস্থিত শ্রোতাদের জানাচ্ছি অভিনন্দন ও নমস্কার। এখন সমবেত সঙ্গীতের মাঝে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের সাব পোস্ট অফিসের উদ্বোধনী পর্ব শুরু করার জন্য আমি আহ্বান করছি।
খুব সুন্দর এবং মনোরম পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে সাব পোস্ট অফিসের দ্বার উদ্ঘাটন করলেন মূল উদ্যোগী নীলকুঠি সাহেব। একবার সকলে জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান, যার মূল প্রচেষ্টায় গ্রামবাসীদের বহু প্রত্যাশিত সাব পোস্ট অফিস আজ থেকে চালু হয়ে গেল। এখন আমি মাননীয় গ্রাম প্রধান মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান করছি। এই শোনে বল দেখিনি, মুরগি তো গা ঘেসে বসেছি। এই চুপ কর দেখিনি, এই মোর কি বলবি শোন। বড্ড ভালো লোক, চুপ চুপ শোনো। নমস্কার। আমি সবার আগে এই উলাপুর গ্রামের গ্রামবাসীর পক্ষে ধন্যবাদ জানাবো আমাদের সকলের প্রিয় পরোপকারী নীলকুঠি সাহেবকে। উনি উদ্যোগ না নিলে এই গায়ে পোস্ট অফিস তৈরি করা সম্ভবই হতো না। কলকাতা থেকে আসা পোস্টমাস্টার বাবুকে স্বাগত জানাচ্ছি। আমাদের গ্রামটি অতি সামান্য এবং গণ্ড গ্রাম হলেও এখানকার মানুষগুলো অত্যন্ত সহজ সরল। তারা সকলে নবাগত পোস্টমাস্টার বাবুকে মাথায় করে রাখবে। রতন এই গ্রামেরই পিতা মাতা হারা অনাথ বালিকা, মামা মামির আশ্রয়ে বড় হয়েছে। রতন, একটু আয়তো মা। এই যে আপনাদের সকলের প্রিয় রতন, রতন বৈরাগী। পোস্ট বাবুর দেখভাল করার জন্য আমরা রতনকে বলে দিয়েছি। আর বেশি কথা বলে সময় নেব না। আপনাদের সকলের জন্য একটু মিঠাই খাওয়ার ব্যবস্থা আছে, না খেয়ে কেউ চলে যাবেন না। ধন্যবাদ। গ্রাম প্রধান সাহেবকে অনেক ধন্যবাদ। আমি শুনেছি আমাদের নবাগত পোস্টমাস্টার বাবু শুধু উচ্চশিক্ষিতই নন, তিনি একজন সাহিত্য অনুরাগী। আমার অনুরোধ, দু চার কথা বলার পর তিনি যদি আমাদের এক টুকরো সাহিত্য উপহার দেন, তা শুনে আমরা আনন্দিত হই। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুণীজনদের এবং উপস্থিত বয়োজ্যেষ্ঠদের জানাচ্ছি আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল ভালোবাসা। শহরে শিক্ষিত নও, চুপ চুপ কি বলে শোন দেখিনি। কর্মজীবনে এটা আমার প্রথম চাকরি। মাকে ছেড়ে আসতে খুবই কষ্ট করছিল, কিন্তু এখানে এসে আমি দেখলাম আপনারাও আমাকে নিজের সন্তানের মতো গ্রহণ করেছেন। কোনোদিন গায়ে থাকা তেমন অভ্যেস নেই। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, খারাপও লাগবে, বাড়ির জন্য মন ছটফট করবে, কিন্তু আপনাদেরকে পাশে পেলে আমি সব দুঃখ ভুলে যাবো। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সেবা করার আপনার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে, মাথা গরম হলে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। এই পর্যন্ত। মাস্টারমশাই, কিছু একটা শুনবো, কিছু শোনাও দেখিনি। কি শোনায় বলুন তো? ঠিক আছে, আমার বাংলা কবিতা লেখার দিকে একটু ঝোঁক আছে। এখানে আস্তে আস্তে একটু কবিতা লিখে ফেলেছি, তাই শোনাচ্ছি আপনাদের। কবিতার নাম এলাম অবশেষে। চাকুরি চিঠি পেয়ে গড়াগড়ি যাই গেছি, উলাপুর গন্ড গায়ে চাকরি পেলাম শেষে। মা বলে, খোকা কাজ নেই গিয়ে আবার পরীক্ষায় বস, একবারে না হয় বারবার দিবি, তাতে নাই কোনো দোষ। আমি বললাম, মা গো, জীবনে প্রথম কর্ম, যোগদান যদি না করি হবে না অধর্ম। জেঠু গম্ভীর হয়ে বলেন, ঠিক বলেছিস খোকা, ভেবেছিলাম তুই পাস করেছিস কিন্তু রয়ে গেছিস বোকা। আমি বললাম, না জেঠু, উলাপুর আমি যাব, শুনেছি গায়ে সব তাজা তাজা জিনিস, পেট পুড়ে খাবো। বাস্ক প্যাটারা গুছিয়ে, মায়ের চোখের জল মুছিয়ে, জেঠুকে সঙ্গে নিয়ে ট্রেন ধরার স্টেশনে গিয়ে, ট্রেন থেকে বাস থেকে ভ্যান, ঘামে গেলাম নিয়ে, অবশেষে ডাকঘরে নিয়ে এলো মাঝি, নৌকাটি তার দিয়ে। নমস্কার। বাহ, বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। পোস্টমাস্টার বাবু দেখছি সত্যিকারের একজন কবি।
আমরা ভাগ্যবান তাকে পেয়ে। যাই হোক, আমরা অনুষ্ঠানের অনেকটা পেরিয়ে এলাম। এখন দু চার কথা বলার জন্য আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় এই গাঁয়ের একমাত্র চিকিৎসক ধন্বন্তরী কোবরেজ মহাশয়কে অনুরোধ করছি। বয়োজ্যেষ্ঠরা আমার পেন নাম নিবেন, আর ছোটদের জন্য রইল আমার স্নেহ ভালোবাসা। আমার একটা কথা ভাবতে ভীষণ ভালো লাগছে, মনটা আমার আনন্দে ভরে উঠছে। যে চিঠি পত্র পাঠাবার লাগে বুঝে আর কষ্ট করে শহরে ছুটে যেতে হবে কি। নীলকুঠি সাহেব ও গায়ের মোড়লকে অনেক ধন্যবাদ জানাই। আনন্দী আমার দু চোখ জলে ভরে উঠছে, কাটছে। আমি আমার কথা এইখানেই শেষ করলাম। পোস্টবাবুকে আমার বলা থাকলো কোনো অসুবিধা হলে আমরা গায়ে সক্ষণে আছি, কোনো নাচ লজ্জা না করি মোদের জানাতি। বুঝলে মাস্টার? ধন্যবাদ। আপনাদের কয়েছি কবিরাজ কাকা। হ্যাঁ, ওর কোনো সুবিধা অসুবিধা তো মোদেরই দেখতে হইবে, কি বলো? ধন্যবাদ আমাদের পরম শ্রদ্ধেয় কোবরেজ কাকাকে। এবার আমি আহ্বান করব এই মহান কর্মযজ্ঞের প্রধান পুরোহিত, আমাদের উলাপুর গাঁয়ের সকলের প্রিয় পরোপকারী নীলকুঠি সাহেবকে কিছু বলার জন্য। তিনি একজন সঙ্গীতানুরাগীও বটে। বড়দের প্রতি আমার প্রণাম ও ছোট্ট ছোট্ট বালক বালিকাগণ, জানবে আমার ভালোবাসা। তোমাদের গায়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু বললাম। আমি বেঙ্গলি, আমি বলতে শিখেছি, একটু কথা বলি। আমি একা এত বড় কাম করতে পারতাম না যদি মোড়ল সাহাব, কোবরেজ আঙ্কেল ও এই গায়ের সকলে আমাকে সহযোগিতা না করত, আমার ডাকে সাড়া না দিত। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার কাম হলো সারা, তোমাদের হলো শুরু, তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় নিয়ে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার জলে বাটি, তোমার ঘরে সাথী, আমার টরে রাতি, আমার টরে তারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় নিয়ে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা।
ধন্যবাদ। ওই কাকা সাহেবের কোনো তুলনা নেই। একদম সচ্চা বলেছি, আল্লাহ সাহেবকে মেহেরবানি করুন। ঠিক করছো কাকা, ঠিক করছো। ঠিক করছো। নীলকুঠি সাহেবকে আমাদের উলাপুর গাঁয়ের আপামর জনগণের পক্ষে পুনরায় জানাচ্ছি শ্রদ্ধা ও নমস্কার। সত্যি কথা বলতে এখানে থাকতে থাকতে গাঁয়ের সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে মিশতে মিশতে সাহেবও এই গাঁয়েরই একজন বাসিন্দা হয়ে উঠেছেন। তিনি তার গানের মাধ্যমে বুঝিয়ে দিলেন তার দায়িত্ব শেষ, আমাদের শুরু। আমি বলবো যতদিন তিনি এই গায়ে থাকবেন আমাদের সকলের মাথার উপর ছাতা হয়ে থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনারা যে যেখানে বসে আছেন বসে থাকুন, দয়া করে উঠবেন না। আমাদের ছেলেরা মিঠাই নিয়ে যাচ্ছে, মিষ্টি মুখ করে তবেই বাড়ি ফিরবেন। একটু সত্যি করে ধরো দিদি। এই তো মিঠাই এসে পড়েছে। এই তোমরা রোটা করনি, সবাই পাইবে। এদিকে রাজুদা, এদিকে রাজুদা, এদিকে। আমি পাইনি। কেমন লাগলো চাচা? খবরে বাবু কি সুন্দর ছড়া বললো। বড্ড ভালো লাগলো গো। ভাই কি লাগলো? আজকে চলো ভাইজান, কোথায় যাবে যে? আমার হাত খেলা বন্ধ কি চাচা? চলো এগিয়ে চলো। চলো হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ চলো চলো দেখি এগিয়ে তাড়াতাড়ি চলো। ভিডিও এডিট করছি। বুঝছে যা রো রো রাস্তা শুনতে হবে আমার পুলিশ এসে মাথাটা নিয়ে যা ছেড়ে দেব না, আমি মাঝারে রাখব, ছেড়ে দেব না, আমি মাঝারে রাখব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গো পাবো না, ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দেব না, আমি মাঝারে রাখব, ছেড়ে দেব না। সারাদিনের ক্লান্তির পর পোস্টমাস্টার চৌকির উপর গা এলিয়ে দিয়েছেন। রতন আগে ভাগেই রান্নার কাজে লেগে পোস্টমাস্টার মশাই রাতের খাবার জোগাড় করে ফেলেন। বাবু, ও বাবু, ঘুমিয়ে পড়লে বাবু? হ্যাঁ, ও রতন, তা ডাকছিস কেন? ও মা, ডাকবনি? কত রাত হলো বলো দেখিনি? সারাদিন তো পেটে কিচ্ছু পড়েনি, খাবে নে? খাবো, কিন্তু কি খাবো বলতো? আমি বাজারে তো কিছুই করিনি। দেখো বাবুর কথা, মোদের
আমাদের গায়ে এসে আপনি উপোস থাকবেন এই কথা ভাবলেন কি করে? আপনি যখন ঘুমোচ্ছিলেন আমি তো এখন সব রেডি করে ফেলেছি। কোথায় পেলি সব জিনিসপত্র? 1 সপ্তাহের বাজার ঘাট তো গায়ের মোড়ল কাকু নখ দিয়ে পেটে দিয়েছি গো। মোড়ল কাকু মানে গায়ে প্রধান? ও হ্যাঁ, এখন চলো দেখিনি, খাবে চলো। ছোটবেলায় মায়ের মুখে মামা বাড়ি কত গল্প শুনেছি। হরিহরপুরের এক গন্ধগ্রামের মেয়ে আমার মা। শুনেছি চাকরি সূত্রে বাবার সাথে পরিচয়, তারপরে কলকাতাবাসী। মা বলতো গায়ের মানুষগুলো শহরের মতো এত চালাক চতুর নয়, সরল সহজ, যে কেউ আপদ বিপদে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, যার যেমন ক্ষমতা সাজে পার বানিয়ে দেয়। সত্যি মায়ের মুখে শোনা গল্প আজ আমি বাস্তবে দেখতে পাচ্ছি। এত ভালোবাসা, এত সম্মান শহরে চাকরি করতে গেলে এর 1% আশা করা যেত না। দাদা বাবু চলে এসো, খাবার রেডি। যাই, তোমাকে প্রণাম জানাই প্রধান সাহেব, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দাদা বাবু রাত কত হলো তা খেয়াল করেছো? তোমার কি ক্ষুধা চেষ্টা বলে কিছুই নেই? একদিনে একেবারে গিন্নি বলে হয়ে গেছি। দেখি কি খেতে দিবি? আচ্ছা রতন, তোকে তো আবার বাড়ি ফিরতে হবে না? দাঁড়া, একটা কাজ করা যায়, দুজনের খাবার বেড়ে থাকতো, খাওয়া হয়ে গেলে তোকে আমি এগিয়ে দিয়ে আসবো। কি রে হাসছিস যে? বড় হাসবো নেই, তোমাকে কে এগিয়ে দেয়? আজ পেট থমেছো, রাস্তাঘাট কিছুই জানোনি, আমার জন্য অত ভাবতে হবে না, আমি এক ছুটে চলে যাবো। ভয় করবে না? কত রাত হলো। তোর হাসিটা বড় চমৎকার রতন। আজ প্রথম দিন তোকে দেখলাম, তবু মনে হয় তোমার কত কাজের তোর তো খাওয়া হয়ে গেল। আমার খাওয়া হয়ে গেলে চক্করে বাসনটা দিয়ে এবার পাড়াতে দেখি। তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, কাল থেকে আর এই মুখো হচ্ছি রে। পাকা বুড়ি, যা পালা, অনেক রাত হয়ে গেছে, এবার একসাথে বাড়ি চলে যাবে। দেখি রতন, সাবধানে যাবি, কোথাও দাঁড়াবি না। আচ্ছা দাদা বাবু, তুমি কত ভেবো নেই, আমি ঠিক পৌঁছে যাবো। সত্যি কত সহজ সরল হয় গায়ের মেয়েরা। শহরে মেয়েদের সাথে এদের কোনো তুলনাই পায় না। জাগে ভালো লাগছে না খারাপ লাগছে তো? সারাদিনের ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিলেন পোস্টমাস্টার। অন্ধকার দূর হয়ে কখন যে পূব আকাশে সোনালি সূর্য উঁকি মারে পোস্টমাস্টার মশাই তা জানতেও পারেন না। ঘুম ভাঙে নীলকুঠি সাহেবের গলা শুনে। প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন তিনি।
ফেরার পথে নবাগত পোস্ট বাবুর খোঁজ খবর নিতে এসেছেন। পোস্ট বাবু, ও পোস্ট বাবু, পোস্ট বাবু। সাহেবজি এত করে? গুড মর্নিং, গুড মর্নিং সাহেব। ঘুম ঠিকঠাক হয়নি তো? কি করে হবে? আমারও এক সময় হতো না। দেখবে সব সরি সরি তুমি বলে ফেললাম। মনে কিছু করো না মাই বয়। আরে না না, আপনি তো আমার পিতৃ তুল্য। পৃথিবী তুল্য, তুমি ঠিক কথা বলেছ মাই বয়। নতুন কথা, খানা পিনা ঠিক মতো তৈরি করে দিচ্ছে তো? আরে বাবা, সে কথা বলতে একেবারে পাকা গিন্নির মতো আমার আদর যত্ন করছে। প্রধান বাবু, ও প্রধান বাবু, আরে একটু ব্যস্ত হয়ে কোথায় চলে? গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং মর্নিং। আপনি তো সেই 7 সকালে প্রাতঃ ভ্রমণে বেরোন, ফেরার পথে মাস্টারের খোঁজ নিতে এসেছে নিশ্চয়ই। তা মাস্টার মশাই, কোনো অসুবিধা নেই তো? কোনো সমস্যা হলে নির্দ্বিধায় বলবেন। আমাদের উলাপুর গ্রাম খুবই শান্তিপ্রিয়, কোনো ঝুট ঝামেলা নেই। ভালো থাকবেন। সে আর বলতে, আমি ভাবতেই পারিনি একটা অজপাড়ায় এসে এত আদর যত্ন পাবো। কাল রাতে মাকে চিঠি লিখে আপনাদের সবার কথা বলেছে। মা তো রতনের কথা শুনে খুব খুশি হবে। আমাকে নিশ্চয়ই বলবে, ছাড় বাবা, নিশ্চিন্ত বলুন। রতন, এগে দাদা বাবু, আমার চা রেডি, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, তুই তো কাজে কাম কর। আমার ব্যাগে বিস্কুটের গরম আছে, ওখান থেকে কিছু বিস্কুট নিয়ে আসবি। আর শোন, সাথে 1 জার জল। আচ্ছা। জানেন মাস্টার মশাই, রতনের মতো এত ভালো মেয়ে হয় না। ছেলেবেলায় বাপ মাকে হারিয়েছে, মামা মামি রাস্তায় রয়েছে। আমি ওকে এ পর্যন্ত যত কাজ দিয়েছি ও নিষ্ঠার সাথে মন দিয়ে পালন করেছে। আপনি দেখবেন আপনার কোনো অসুবিধাই হবে না। তোর চা? আচ্ছা আছে, তোমার অত ভাবতে হবে না, খাও তো। এতক্ষণে পূবাকাশের লাল সূর্যটা তার রং পাল্টিয়েছে। হাসি ঠাট্টা করতে করতে তিনজনে মহা সমারোহে চা পান করে। কিছুটা দূরের পানাতে করে হাঁসগুলো প্যাক প্যাক শব্দ করে সাঁতরে বেড়াচ্ছে। একটি মোড়ক কারস্বরে চিৎকার করে চলেছে। গায়ে রাখাল গরুর পাল নিয়ে চড়াভূমির দিকে রওনা হয়েছে। পুকুরে জাল ফেলার ছপাত ছপাত শব্দ ভেসে আসছে দূর থেকে। গায়ের শেষ প্রান্ত থেকে চাষের কাজে লাগা লাঙল গরুর আওয়াজ মাঝে মাঝে শোনা যাচ্ছে। গাঁয়ের মেয়ে বোনরা কলসি কাঁখে জল আনতে নদী পানে যাচ্ছে। হরিদাস বাবু গান গাইতে গাইতে মেঠো পথ দিয়ে শহরের দিকে ছুটছে ভিক্ষার আশায়। শুনেছিস রাঙাবু, শহর থেকে পোস্ট বাবু এসেছেন। কাল মেলারেতে রতন ভনভনিয়ে ওদের উঠোন দিয়ে যাচ্ছিল। আমি শুধু ঠাকুরজি এত রাতে তুই কোত্থেকে এলি? সেজ বউ, তুই হাসছিস যে বড়। হাসবনি,
শুনেছি পোস্ট বাবু সবে পাশ করে এই প্রথম চাকরিতে ঢুকলো, তা রতনীর চাইতে কত আর বড় হবে। সত্যি তুমি পারো বটে শেষদি, বাবু কত লেখাপড়া জানে, আর আমাদের রতন কি খোঁচা দিলে একটি অক্ষরও বেরোবে না। রাঙাবো তুই রানী চণ্ডীদাসী পিরিতির কাহিনী একেবারে বলে দিলি। বলি রানী কি এমন লেখাপড়া জানতো শুনি দেখি। রাঙাবুকে বোঝা সরলা, রাঙাবুকে বোঝা, ছেলে মা হতে চলেছে, এখনো কচি খুকিটি রয়ে গেল। যা তা বলো নি শেষদি, ভালো হবে না বলে দিচ্ছি। তা কি হবে রাঙাবু, কি হবে? তোমরা থামবে? সরলা বলো, এক কাম করলি হয় না? তুমি আবার কোনো নতুন ফোন দিয়ে আসছো না তো শেষদি? তুই বল তো সেজু, কোন কামের কথা বলছিস? শোন, নদী থেকে ফেরার পথে পোস্ট অফিসের সামনে দিয়ে গেলে কেমন হয়? ঠিক বলেছিস সেজু, চল তাড়াতাড়ি জল ভরি, ফেরার পথে মোরা তোমরা যাও, আমি তোমাদের সাথে নেই গো। তা থাকবি কেন? তোর মরুদ তো এখনই মাঠ থেকে ফেরার কথা, তুই না থাকলি তাকে সোহাগ করবে কে? যা বলেছিস সেজু, ও মরদকে ঘরে দেখতে না পেলে সোজা বহুত পেট ভরে ওই আসবে। চুপচাপ। ভালো হবে না বলে দিচ্ছি, তোমার মুখে কিছুই আটকায়নি দেখছি। সরলা রাঙাবু যখন চাইছে না। হ্যাঁ সেজু, তুই ভক্তটা বলেছিস, বরং বেলা করি যখন নদীতে চানিয়ে আসবো তখন যাওয়া যাবে। কি বলিস রাঙাবো? একদম আমার মনের কথা কইছিস সরলা। এখন পোস্ট অফিসের জানলা খোলা থাকবে, কপাল ভালো হলি যুগল মূর্তিও দর্শন করতে পারবো। তা যা বলেছিস, 5 কথা 1 কথা। কি বলিস রাঙাবো? রাঙাবুয়ের লজ্জাখানা দেখেছিস সরলা? রাখো দেখিনি লজ্জা। নিজেদের মধ্যে কথা বলতে বলতে গাঁয়ের মেয়ে বউরা নদীর দিকে এগিয়ে যায় জল ভরতে। ইতিমধ্যে চাপানের পর নীলকুঠি সাহেব ও প্রধানবাবুও চলে যান যে যার কাজে। পোস্টমাস্টার প্রথম দিন ঠিক সময়ে পোস্ট অফিস খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। রতন দুপুরের খাবার জোগাড় করার জন্য চায়ের পেয়ালাগুলো কুড়িয়ে নিয়ে হন ভুলিয়ে হেসেলের দিকে ছুটে যায়। দাঁড়ান, লড়াইছি না, লড়াইছি সদানন্দ পিয়ন সকালে শহরে চলে গিয়েছে ডাক আনতে। গ্রাম প্রধান ইতিমধ্যে 8 চালা ঘরের সামনে বড় একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। তাতে লেখা উলাপুর সাব পোস্ট অফিস, সময় সকাল 10টা থেকে বেলা 2টা। 10টা বাজার কিছু পূর্বে পোস্টমাস্টার জানালা খুলে দিয়েছেন। ইতিমধ্যে ক্রমশ ভিড় জমতে শুরু করেছে। কেউ একটা চিঠি ফেলতে, কেউ বা কিছু জানতে। সবার মধ্যে একটা উচ্ছ্বাস। বেশিরভাগ গ্রামবাসী ভিড় জমিয়েছে নবাগত শহুরে পোস্ট বাবুকে দেখতে। পাড়ার মেয়ে বউরা নদীতে যাওয়ার আছিলায় ইচ্ছে করে ডাকঘরের সামনে দিয়ে একবার 8 চোখে দেখে নিচ্ছে অল্প বয়সী পোস্ট বাবুকে।
গায়ের কেউ কেউ আবার পোষ বাবুর জন্য গাছের পাকা কলা, পেঁপে ও হাতের ভাজা মুড়ি রেখে গেছে। পোস্টমাস্টারের কোনো ওজোর আপত্তি তারা শোনেনি। কলাগুলো ধরো দেখিনি, তোমার জন্য গাছ থেকে পেড়ে নিয়ে এলো, একেবারে খাসা গাছ পাতা কাটতে দিত না। না না, এসবের কি দরকার? কি করো মাসি, তোমরা এত কষ্টে আছো, আবার আমার জন্য। মাসি তুমিও দেখো বাচ্চারা সাত ফুলের মধ্যে ওই ভাই ওকে কয়েক সাইডে রইতে কয়েক সাইডে রইতে তুমি আমারও তো পিসি। রাহুলকে কয়েক সাইডে রইতে কথা না বলি দলে দেখিনি। আমি সদানন্দ, আপনি শুধু একবার কি করবেন, আমি ছুটতে গিয়ে সব কাজ করি। সদানন্দ, তোমাকে না এখনো কিচ্ছুটি করতে হবে। সাত সকালে ঘর থেকে বেরিয়েছ, এবার ছুটে গিয়ে বাড়ি চলে যাও, স্নান খাওয়া দাওয়া সেরে তারপরে আমি এদিকে সব গুছিয়ে রাখবো, এসে তুমি এক চুপচাপ বিধি করে দেবে। আমার কি আর শোনো, আমাকে স্যারটা বলতে হবে না। তাহলে কি বলি? তারা বলবে ঠিক আছে। কি করছো তুমি? যাও যাও, চান গাটা সেরে তারপরে। রতন, ও রতন, এক ঘটি জল দিলাম, গলাটা একেবারে ফেটে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি দাদা পেয়েছি, ভালো দাদা, দাদা বাবু, দাদা বাবু। দেখুন দেশে জল আচ্ছা রতন, তুই কিভাবে বুঝলি যে আমার এখন চায়ের দরকার? তা বুঝবো নি, সেই সকাল 10টা থেকে এক নাগারে কাজ করে যাচ্ছে, এক ফোঁটা জল পর্যন্ত মুখে তোলনি। মাথাটা নিশ্চয়ই ঝিমঝিম করছে, আর তেমনি রতনের কথা মনে পড়ে গেল। রতন, দাদা বাবু, আরে দেখ গায়ে কত লোক কত কি দিয়ে গেছে, আরে আমার কোনো বারণই তারা শুনলো না। যা, এগুলো ভিতর নিয়ে বেলা 2টো বাজলেই বন্ধ করে চানে যাবেন বাবু, আপনার চানের জল রেডি আছে। আমি সেপেছি। সদানন্দ, তুই ঠিকঠাক স্নান খাওয়া করেছিস? একবার জিনের মতো ছুটে সাইকেল খেলা সব করে রেখে দৌড়ে নদীতে দিল এক সাপ, সবাক করে সিনার সাইডে মানব বেরিয়ে রেখেছিল, সে ধীরে ছুটতে চলে এলো। আমার সব ভাগ করা হয়ে গেছে, তুইও বেরিয়ে পড়। আমি কালকে ডাকটা রেডি করে দিচ্ছি, কাল ঘড়িটা আবার তোকে ছুটতে হবে, তাই না? আপনি কিছু ভাববেন না দাদা, আপনি যখন ইয়ে করেছেন
সব কাজ তৎপর করে হয়ে যাবে। অপেক্ষাতে কখন চিঠি পাবে তোমার দেখা। আমরা সবাই চিঠিরে ভাই রাগের টানে যাই ভেসে যাই, বলতে ডরাই বুঝে তাই প্রেমের ডাকে যাই ভেসে যাই। চাকরি জীবনের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। দেখি কেউ ভিতরে যায়, এখনো তিনি রতন কেমন পাকা নিম্নের মতো সব দায়িত্ব সামলাচ্ছে। সত্যি গায়ের মেয়ে বলেই সম্ভব। লেখা দেয় পুরো নিয়েছে। বাউলকে কত সাইডে করতে, বাউলকে কত সাইডে রইতে মাঝখানে চলাইছে না। ইতিমধ্যে পোস্টমাস্টার মশাইয়ের জীবনে বেশ কিছু সকাল সন্ধ্যা কেটে গেছে। গাড়ির নিতান্ত সহজ সরল মানুষগুলোকে নিয়ে সদানন্দর সদা হাস্যময় মুখের দিকে তাকিয়ে আর রতনের অকৃত্রিম যত্ন ও আদর পেয়ে বেশ কেটে যাচ্ছিল দিনগুলো। দিনের অধিকাংশ সময় কেটে যেত নানান ধরনের ব্যস্ততার মধ্যে, কিন্তু সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ছুটে ছুটে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চৈশ্বরে গান জড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয় ঈশ্বর হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটা ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার কবিতার খাতাখানি লইয়া জানালা বরাবর বহু দূর তাকাইয়া থাকিত। রতন, রতন, কি দাদা বাবু ডাকছিলেন? তুই কি করছিস? এক্ষুনি চুলা ধরাতে যেতে হবে, হেসেলের কাম। তোর হিসেবে কাজ করে পাবো, এখন এক কাজ করতো, আমার তামাক ত্যাগ করছে যাই। গায়ের মানুষদের যত দেখছি অবাক হয়ে যাচ্ছে, এদের মুখে কোনো নাম নেই, আর রক্ত ওইটুকু নেই, যা বলছি মুখ বুঝে করে যাচ্ছি। ঈশ্বর, শহরের সব মানুষগুলো যদি এমন করে হতো
এই দাও, ধরো তোমার তামাক। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? পোস্টমাস্টার মশাইয়ের এই প্রশ্নটা রতনকে টেনে নিয়ে যায় 5 বছর পূর্বে ফেলে আসা ভয়ঙ্কর দিনগুলোতে। মনে পড়ে বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে এক ভয়ানক দুর্ঘটনার কথা। চল, পানাপুকুরির পাশে যে ডোবাখানা আছে সেখানে মোরা মাছ ধরাধরি খেলবো। চল। কোথা পাবি? বৃষ্টি পড়ছে যে। পড়ুক, চল গাছের ডাল ভাঙে ছিপ ভরে নিব। চল চল। ভোমর, ভোমর, ভাই তো কোথায় নেই? ভোমর, ভোমর, ভোমর। আমি ডোবায় পড়ে গেছি রে, আমি ডোবায় পড়ে গেছি। রতন, রতন, মায়ের কথা কত মনে পড়ে, কত পড়ে না। নৌকুকে শুনেছি মার আমার মেয়েদের বাগান ছিল, মাঝে মাঝে এখানে সেখানে পড়ে যেত। একবার নাকি নদীতে চান করতে যায়, আর ফেলে না। জানো দাদা বাবু, মায়ের চেয়ে পাপ করে বেশি ভালোবাসত। সারাদিন লোকের জমিতে মাথার ঘাম পায়ে ফেলে বাবা মা সাজবেলাতে ঘরে ফিরে আসতো, আর মাকে দেখতে পেতে। বাবা নেই, মার মুখে শুনেছি আমার বয়স যখন 12 বছর তখন বাবা আমাকে ছেড়ে চলে যায়। দাদা বাবু, সেই থেকে অনেক লড়াই করে মা আমাকে, দিদি আর ছোট ভাই নীলুকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। দাদা বাবু, কি হয়েছিল বাবার? ছোট দাদা বাবু কি তখন খুব ছোট? দিদি বের হয়ে গেছে? এতগুলো প্রশ্ন যদি তুই একসাথে করিস তাহলে কোনটার আগে জবাব দি বলতো? এই দেখো, কথা বলতে বলতে কত রাত হয়ে গেল, আরে রাতে খাবারের তো কোনো ব্যবস্থা হলো না। তুমি কিচ্ছু ভেবো না দাদা বাবু, ওই খাতাখানি নিয়ে তুমি কি করতে বসেছিলে তাই করো দেখিনি। দুপুরে তরকারি রয়েছে, আমি এক্ষুনি গরম গরম রুটি বানিয়ে আনছি। সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছিল। কিছু আগে কচু পাতা মাথায় দিয়ে প্রায় আধভেজা হয়ে রতন ঘরে ঢুকল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘমুক্ত হয়ে যায়। মেঘমুক্ত আকাশে সূর্য কিরণ ছিটকে বেড়ায় এখানে সেখানে। কোথাকার একটা নাছরবান্ধা পাখি একটানা ডেকেই চলেছে। বেলা 10টা বাজতেই পোস্টমাস্টার ডাকঘরের জানালা খুলে দিয়েছেন, কিন্তু কোনো লোকজন নেই, হাতে তেমন কোনো কাজও নেই। নিজেকে বড্ড নিঃসঙ্গ মনে হয়। খোলা জানালা দিয়ে যত দূর দৃষ্টি যায় উদাস ভাবে চেয়ে রয় যৌবনে পা রাখা
সাব পোস্টমাস্টার মশাই। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। রতন, যাই ডাকবো, আমার ডাকছিলেন? রতন, তোকে আমি একটু একটু করে লেখা পড়াছিলাম। কি হলো? অমন করে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছিস যে? আজ থেকে তোকে আমি লেখাপড়া শেখাবো, বুঝতে পারলি? লেখাপড়া? আমি লেখাপড়া শিখবো? হ্যাঁ, কেন শিখতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না গায়ে আর পাঁচটা ছেলে মেয়ের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে? কিন্তু কোনো কিন্তু নয়। ঘরের ভিতর চোখের উপরে স্লেট বই আছে, গাড়ি আমি সদানন্দকে দিয়ে শহর থেকে আনিয়েছি। যা যা এক্ষুনি নিয়ে যা। কত দিন তুমি দেখছি একটু লেখাপড়া আমার কথা তো শুনলই না। এবার তার বাবুকে না কর দেখিনি। হ্যাঁ দাদা বাবু, এখন ভিতর সন্ধ্যা দিকে বলবো। আচ্ছা সদানন্দ, এগিয়ে দাও। তোর বাড়িতে কে কে আছে? বাড়ি কি? মা, ছোট ভাই আর বাবা? বাবা। সদানন্দ, তোকে কি আমি আঘাত দিলাম? সেই ভয়ঙ্কর তিনটির কথা মনে করলে আমি ঠিক থাকতে পারি না। তারপর আজ 5-5টা বছর কেটে গেল, চোখের উপরে এখনো সব ভেসে বেড়ায়। বৈশাখীরে শনিবারের পার বেলা হঠাৎ সারা আকাশ কালো মেঘে চেয়ে গেল। আকাশ থেকে মেঘের বর্ষ আর মৃত্যু সরকারি বড্ড চিন্তা করতে লাগলো। মা ঘন ঘন করতে লাগলো। হঠাৎ বাড়ির উঠোন থেকে বাপের দিকটা সোনা দেহটা ঝলসে গেছে, একেবারে সাদা হয়ে গেছে। বাবা আমার গোগাতি একটা সদানন্দ, কাঁদিস তোর মতো আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি। জানিস সদানন্দ, যার যখন সময় হবে সে তখন চলে যাবে। কাউকে আমাদের ধরে রাখার ক্ষমতা নেই, আমরা কাউকে ধরে রাখতে পারি না। যা ঘরে যা, স্নান খাওয়া দাওয়া সেরে আবার তো আসতে হবে। যা সদা, ঘরে যা। ততক্ষণে পূবাকাশের রূপলী সূর্য উলাপুর গায়ের পশ্চিম আকাশে হেলে পড়ছে। ইতিমধ্যে সদানন্দ স্নান খাওয়া সেরে গায়ে যার যা চিঠিপত্র পৌঁছে দেয়। অপরাহ্নের ছোঁয়া পেয়ে ক্লান্ত পাখিরা ঘরে ফিরতে শুরু করে। চড়াভূমি থেকে রাখালেরা গাভীর দল নিয়ে গায়ের দিকে রওনা করে। গায়ের মেয়ে বউরা এবেলার জল তোলার জন্য কলসি নিয়ে এগিয়ে চলেছে নদীর দিকে।
রতন ব্যস্ত পায়ে পোস্ট অফিসের দিকে হেঁটে যাচ্ছে। রতন, ও রতন, বলি এত ব্যস্ত হই হারমোনিয়া চললি কথা পোস্ট অফিসে বুঝি? হ্যাঁ গো বোঠান, ওই দিক পানেই যাচ্ছি। ওই দিক পানে মানে তুই পোস্ট অফিসে যাচ্ছিস রে? কেন বলো দেখিনি পিসি? ওকে ছাড়ো না ঠাকুরজি, শুনেছি গায়ের মোড়ল সাহেব পোস্ট বাবুকে দেখভাল করার লেগে রতনের উপর ভার দিয়েছে। তাই তো রাঙাবো, রতনের কপাল ভালো, মোড়ল ভাইয়ের চোখ তো আমার দিকে পড়ল না, আমার পুরা কপাল। মরণ দশা, তিনটা দিয়ে এককাল বাকি, বুড়ি হতে চললি, তাও তো রস মজে না। তোমরা থামবে? রতন, তুই যা তো বন্দি, এদের কথা কান দিস না। যা রতন যা, বেশি দেরি হলি তোর দাদা বাবু আবার ছটফট করবে যে। ঠাকুরজি, একটু মুখটা বন্ধ করবে? দেখো পিসি, তুমি না জেনে কোনো কথা কইবে না। দাদাবাবুর মতো অত ভালো মানুষ হয় না, জানো রাঙা বৌদি? দাদাবাবু বলেছে আমাকে লেখাপড়া শেখাবে। তাই রতন, দাদাবাবু তুমি লেখাপড়া শেখাবে? এর লাগি তোর এত তাড়া? সে সাত সকালে দেখলো বৃষ্টির মধ্যে কচু পাতা মাথায় দিয়ে আর ভেজা হয়ে তুই পোস্ট অফিসে ছুটছিস। ঠাকুরজি, তোমার হাঁটুর বয়সী রতন, ওকে এসব বলতে তোমার লজ্জা করে না? না রে রাঙাবো, আমার লজ্জা করে না। লজ্জা, ঘেন্না, ভয় এই তিন থাকতে নয়, বুঝলি রাঙাবো? পিসি, তোমার যখন এত শখ, মোড়ল কাকা এলি আমি বলবো আমাকে ছেড়ে দিয়ে তোমাকে যেন দাদাবাবুর দেখভালের ভার দেয়। ঠাকুরজি, মা বাবারা এক সত্যি মেয়ে রতন অনাথ, মামির লাঠি দেখা খেয়ে বড় হয়েছে, তার সাথে কেমন ব্যবহার করতে তোমার বেড়েকে বাদলা নেই। রতন, ঠাকুরজি, তুমি আমার চোখ মতো, ওরা আর মানুষের মধ্যে নেই। যাও বন্দি, তুমি কষ্ট পেয়ে যাও, দেখো দেখি কথা কত দেরি হয়ে গেল। ইতিমধ্যে রতন যুক্তাক্ষর শিখে নিয়েছে। রতনের এত চটজলদি মেধা অবাক করেছে পোস্টমাস্টার মশাইকে। শ্রাবণ মাস, সকাল থেকে বৃষ্টির কোনো বিরাম নেই। রতন অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করেছে পোস্টমাস্টার মশাইয়ের ডাকের জন্য। পোস্টমাস্টার মশাইয়ের কোনো ডাক না পেয়ে নিজেই স্লেট বই নিয়ে ঘরে ঢুকে দেখে পোস্টমাস্টার মশাই চৌকির উপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন ভেবে নিঃশব্দে রতন বাইরে যাবার জন্য পা বাড়ায়। রতন, দাদাবাবু ঘুমোচ্ছিলে? না রে, কাল রাত থেকে শরীরটা ভালো নেই রে। দাদাবাবু, কি হয়েছে তোমার? জানি না রে, কোনো কিছুই ভালো লাগছে না। মাথাটা কেমন ছিমছিম করছে। রতন, হ্যাঁ দাদাবাবু? দেখলো আমার কপালে হাত দিয়ে। দাদাবাবু, তোমার গাতে জলে পড়ে যাচ্ছে, তুমি মানে এতক্ষণ বলনি কেন? কি যে করো? কোথায় চললি রতন? এক্ষুনি কংগ্রেস কাকারে ডেকে আনতে হবে। আমি এক্ষুনি আসছি। কংগ্রেস কাকার ঘর বেশি দূরে না দাদাবাবু, তুমি কিচ্ছু
রতন, বাইরে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তুই তুই কিভাবে যাবি? ভিজে যাবি যে। আমার জন্য তুমি কেমনে দাঁড়াবো? আমি ফোনটা টাকাটা নিয়ে এক্ষুনি আসছি। মা, মা গো, কোথায় তুমি? বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৃষ্টিকে পরোয়া না করিয়া কচু পাতা মাথায় দিয়া রতন ছুটিয়া গেল কবরেজ মশাইয়ের বাড়িতে। এক মুহূর্ত দেরি না করিয়া রতনের সঙ্গে কবরেজ মশাই ডাক ঘরে আসিয়া উপস্থিত হইলেন। দাদাবাবু, কবরেজ কাকা এসেছেন, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি ভালো হয়ে যাবে দাদাবাবু, তুমি ভালো হয়ে যাবে। রতন, কাঁদিসনি। আমি যখন পড়েছি তখন কিচ্ছু ভাবতে হবে না, তো মাস্টারকে আমি ভালো করে তুলবই। না না মাস্টার, না না, তুমি একেবারেই ওঠার চেষ্টা করবে না। হ্যাঁ হ্যাঁ, দেখি তো একটু হাত খাবার। কবরেজ কাকা, দাদাবাবু ভালো হয়ে যাবে তো? দাদাবাবু। রতন, তুই থামবি, মাস্টারের কিচ্ছু হয়। আমি কিছু বড়ি দিয়ে যাচ্ছি, ও 3 বেলা মনে করে খাওয়াবি, কেমন? আচ্ছা। কিছু ভাবিস নে রতন, তোর কবরেজ কাকার উপর একটু ভরসা রাখ, দেখিনি? দেখবি মাস্টার কেমন পথ তুলিয়ে ভালো হয়ে উঠবে। আর শোন, দুবেলা ভালো করে মাথায় জল ঢালবি, আর কপালে নেকড়া ভিজিয়ে একটু জল পড়তে দিবি, কেমন? আচ্ছা কবরেজ কাকা, আমি সব করবো, তুমি শুধু আমার দাদাবাবুরে ভালো করে দাও। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর শোন, ভাত রুটি বাড়লি যা খেতে চায় খাওয়াবি, আমি চললুম, বুঝলি? রতন, রতন, আমার ব্যাগ থেকে কবরেজ মশাইকে এখন ডাকো দেখিনি মাস্টার, তুমি তাড়াতাড়ি আগে সুস্থ হয়ে ওঠো, সে পরে দেখা যাবে। দাদাবাবু, করো দেখিনি, বড়ি খাবে না? এবার একটু মাথাটা আগাও দেখি, আর একটু, আর একটু, ব্যাস। তুমি একটুখানি শো, আমি এক্ষুনি আসছি। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগঘাত শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে, এবং স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, পথ্য রাখিয়া দিল। একটুখানি ভালো বোধ হচ্ছি। রতন, হ্যাঁ দাদাবাবু, কিছু বলবে? তুই তো সারা রাত জেগে রইলি, এবার একটু বিশ্রাম কর, একটু ঘুমিয়ে নে। আমার জন্য তোমাকে অত ভাবতে হবে না দাদাবাবু, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও দেখিনি। এই নাও, করো, বড়ি খাও। বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ
করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। দরখাস্ত নামঞ্জুর হইল। পোস্টমাস্টার মহাশয় স্থির করিলেন আর একদিনও এইখানে নয়, তিনি কাজে জবাব দিয়া স্বগৃহে ফিরিয়া যাইবেন। পশ্চিম আকাশের সোনালী সূর্য সোনার থালা হয়ে উলাপুর গাঁয়ের নদীর নীল জলে ধীরে ধীরে অস্তগামী হচ্ছে। গায়ে ফেরা ধেনুরের কুড়ের ধুলোয় গভীর আকাশ মাঝে মাঝে ঢেকে যাচ্ছে। পাখির দল দলে দলে ফিরছে আপন আপন গৃহে। কোন এক ব্যর্থ প্রেমিক বাঁশিতে তুলেছে বিরহের সুর। অসময়ে সাথীহারায় পাখি অবিরাম ডেকে চলেছে, খুঁজে বেড়াচ্ছে তার হারানো সাথীকে। রতন ফেশনের কাজ সেরে যুক্তাক্ষরী পুরাতন পড়া শতবার করতে করতে পোস্টমাস্টারের ডাকের অপেক্ষায় দ্বারের বাইরে দাঁড়িয়ে থাকে। রতন, রতন। দাদাবাবু, আমার ডাকছিলেন? রতন, কালে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। জানিস রতন, আমি বদলির জন্য দরখাস্ত করেছিলাম, দরখাস্ত মঞ্জুর হয়নি। তাই আমি ঠিক করেছি চাকরিতে জবাব দিয়ে বাড়ি চলে যাব। অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না। মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টক টক করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কোন কথা না বলিয়া রতন হেসেলে গিয়া পোস্টমাস্টারের খাবারের আয়োজন করিল। রতনের তৈরি সুস্বাদু খাবার খাইলেন পোস্টমাস্টার মশাই। কেন যেন তাহার মনে হইতে লাগিল রতনের হাতে ইহাই কি তাহার শেষ খাওয়া। দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? আমাদের বাড়ি? হ্যাঁ, সেখানে আমি সব কাজ করে দেবো। মাকে যত্ন করবো, ছোটদা খাইবো না সেটাবো, দিদি যা বলবে সব শুনবো। নিয়ে চলো না গো। না রতন, সে কি করে হবে? দাদাবাবু, সমস্ত রাত্রি স্বপ্নে ও জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতেছিল। না রতন, সে কি করে হবে? না রতন, সে কি করে হবে? না রতন, সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে,
কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল। রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দিয়ে যাব, তিনি তোকে আমার মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না। না না, কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি থাকতে চাই রে, আমি থাকতে চাই রে, থাকতে চাই। রতন, রতন, আমি তোকে কখনো কিছু দিতে পারিনি, আর যাবার সময় তোকে কিছু দিতে চাই। আমি কমাসে যা বেতন পেয়েছি তার থেকে সামান্য পথ খরচা রেখে তোকে আমি দিতে চাই। এই দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমার যদি কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। পোস্টমাস্টার নূতন পোস্টমাস্টার মশাইকে চার্জ বুঝাইয়া দিয়া একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুখের মাথায় নীল ও শ্বেত রেখায় চিহ্নিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটা সামান্য বালিকার করুণ মুখচ্ছবি যেন বিশ্বব্যাপী বৃহৎ অত্যন্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল। আমি থাকতে চাই রে, আমি থাকতে চাই রে। দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু না। আমি থাকতে চাই রে, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কাউকে না, কাউকে না, কাউকে না। পোস্টমাস্টারের এই আর্তনাদ রতনের কর্ণ পর্যন্ত পৌঁছিল না। স্রোতস্বিনী নদীর ঢেউয়ে তা মিলাইয়া গেল। পালে বাতাস পাইয়া নৌকা বেশ বেগে আগাইয়া চলিতে লাগিল। জগতের কোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া যাওয়ার ভাবনা অচিরেই হারাইয়া গেল। শহরের অল্প বয়সী পোস্টমাস্টারের হৃদয়ের ইচ্ছা হৃদয়ে এক সময় বিলীন হইয়া গেল। এদিকে অনাথিনী রতন দাদাবাবুর ফিরিয়া আসার আশায় সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল।